আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। আমি অনেকগুলো প্রশ্ন পাইছি ড্রাইভিং ভিসা নিয়ে, যে ভাই বাংলাদেশ থেকে কি মালয়েশিয়ার ড্রাইভিং ভিসা হয় নাকি, হইলে কত টাকা খরচ হয়, বেতন কত, ওভার টাইম হয় কিনা, খাওয়া থাকা কে দেয়, এই সবগুলা বিস্তারিত জিনিস আজকে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে। সবগুলা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমার এই ভিডিওটা দেখলে আর কোনো ইন্টারনেটে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই ইনশাল্লাহ। মালয়েশিয়ার ড্রাইভিং ভিসা সংক্রান্ত ভাই ব্যাপারটা হইতেছে, খারাপ হোক আর ভালো হোক, যেটা সত্যি কথা, ব্যাপারটা হলো এরকম যে মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য ড্রাইভিং ভিসা হয় না। এটা হলো সবচেয়ে সত্যি কথা। এখন তারপরে মনে করেন যে ড্রাইভিং ভিসা যদি কেউ আসতে চান, যদি কেউ বলে যে আমি তোরা ড্রাইভিং ভিসাটা নিয়ে আসবো, তাহলে এটা হলো একদম মিথ্যা কথা। ইনফ্যাক্ট মালয়েশিয়াতে অনেকগুলা কাজ আছে যেগুলো বাংলাদেশিদের করা পারমিট নাই। তার মধ্যে একটা হইতে থেকে ড্রাইভিং। এখন কেউ যদি আপনার বলে যে ভাই আমি তোরা ড্রাইভিং ভিসা নিয়ে যাবো, তাহলে এটা লোকের ভুয়া কথা। হয় আপনারা অন্য কোনো একটা ভিসাতে নিয়ে আসবো, যেমন মনে করেন যে ক্লিনারি কোনো কাজেতে নিয়ে আসলো, বা আপনারা মনে করেন যে বিল্ডিং এর কোনো কাজে নিয়ে আসলো, বা ফ্যাক্টরি কোনো কাজে নিয়ে আসলো। এরকম কাজে আনার পরে হয়তো বা আপনার সিস্টেম করে ড্রাইভিং এর কাজে ও ঢুকাই দিতে পারে। বা আপনারা এসে বলবো যে ভাই তুই তোরটা খুঁজে নে, তুই কেমনে কি করবি এটা তোর ব্যাপার। এখন মনে করেন যে বলি প্রথমে শুরু করি যে কয় টাকা লাগতে পারে ভাই। ভাই মালয়েশিয়াতে যত ভিসা আছে সবগুলা ভিসা মোটামুটি একই দাম হয়। হাতে গোনা দুই একটা ভিসা ক্যাটাগরি আছে যেগুলো মনে করেন যে একটু দাম ভিন্ন হয়। এর মধ্যে একটা ভিসা আছে মনে করেন যে আইটি ভিসা, বা যেগুলো একদম হাই ক্লাস প্রফেশনাল ভিসা যেগুলো বলে। প্রফেশনাল ভিসা এর তিন ক্যাটাগরি: প্রফেশনাল 1, প্রফেশনাল 2, প্রফেশনাল 3। তো আমি যখন আসছিলাম ভাই, আমি প্রফেশনাল 2-তে আসছিলাম। আমার খরচ হয়েছিল 3.5 লাখ টাকা। ওই ভিসাতে এখন দাম মনে হয় 10 লাখ টাকা হইব। যাই হোক, ওটা না। যারা জেনারেল ওয়ার্কার আছে আমরা একদম, মনে করেন যে বিল্ডিং এর কাজে বা ক্লিনারি কাজে বা রেস্টুরেন্ট বা ফ্যাক্টরি কাজে, এইসব কাজে যারা আমরা আসলাম তাদের ভিসার দাম সব একই। এখন মনে করেন যে মালয়েশিয়াতে আসার জন্য কয় টাকা বাংলাদেশ সরকার নেয়, এটা লোক বাংলাদেশ সরকারের উপর নির্ভর করে আসলে। কিন্তু মালয়েশিয়াতে আসতে খরচ বেশি গেলে, খুব বেশি গেলে 3 লাখ 3.5 লাখ টাকা হওয়ার কথা ছিল। এটা যদি খুব বেশি হয়, কিন্তু নর্মালি দাম হওয়ার কথা ছিল 80 থেকে 1 লাখ টাকা, 1,20,000 টাকা। কিন্তু এখন তো মনে করেন 3.5 লাখ টাকা নেয় না, এখন তো মনে করেন 6 লাখ 7 লাখ টাকা নিতেছে। তখন আপনি কি দামে আসবেন? আপনার দালাল আপনার কতটুকু কাটবো, কতটুকু মারবো, আর সরকারি বাংলাদেশের সরকার আমাকে কতটুকু কাটতে চায় বা কতটুকু কাটতে পারে, ওই ডিপেন্ড করে আপনি খরচটা বুঝে নেন কিরকম হইতে পারে। আর এখন কথা হচ্ছে যে কাজ খুঁজে পাইবেন কেমনে ভাই। কাজ খুঁজে পাইতে হইলে ভাই আপনার প্রথমত অনেক লিঙ্ক হইতে হইব, অনেক পরিচিত লোক থাকতে হইব। আর না হইলে মনে করেন যে একটু শরম কমায় ফেলতে হবে, একটু শরম কমায় কাজ খুঁজে নিতে হইব। কাজ মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে কাজ আছে ভাই। মালয়েশিয়াতে এরকম একটা দেশ যেখানে মনে করেন কাজের অভাব নেই। তো আপনি যদি ড্রাইভিংয়ে কাজ করতে চান, তাহলে মনে করেন আপনার লোকরে বলতেই হবে যে ভাই আমি ড্রাইভিং পারি, তোমার কাছে কোনো কাজ আছে কিনা। বা আপনি যে জায়গায় কাজ করেন ওইখানে যদি কোনো বাঙালি আসে, যারা হাই ক্লাস বাঙালি, যারা ড্রাইভার ইউজ করে বা যাদের ড্রাইভার লাগে, এদেরকে আপনি বলতে পারেন যে ভাই বা বস বা স্যার, আপনার কি কোনো ড্রাইভার প্রয়োজন হয় নাকি? আমি ড্রাইভিং পারি, আমার এত বছরের অভিজ্ঞতা আছে, এই যে আমার লাইসেন্স আছে। তো যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার দিতে পারেন। আর এইভাবে যদি না হয় কাজ, তাহলে মনে করেন যে আপনি বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানির সাথে যে মনে করেন যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে বলতে হবে যে ভাই আমি ড্রাইভিং পারি, আমার ড্রাইভিং এর লাইসেন্স আছে, তোমার যদি ড্রাইভার লাগে তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি রেডি আছি কাজ করার লিগা। যদি আপনি মনে করেন এরকমভাবে 2, 4, 5, 10 দিন ঘুরেন, ইনশাল্লাহ আপনি চাকরি মিলিয়ে নিতে পারবেন, একদম 100% মিলিয়ে নিতে পারবেন, এতে কোনো ভুল নাই। আর তাছাড়াও মনে করেন যে অনেকগুলো জবের ওয়েবসাইট আছে, ওইসব ওয়েবসাইটে গেলেও মনে করেন প্রচুর পরিমাণে চাকরি আছে। ওইখান থেকেও মনে করেন চাকরি পাইতে পারেন, ড্রাইভিং চাকরি। তবে একটা জিনিস মনে রাখেন ভাই, ড্রাইভিং এর চাকরি যদি পাইতে হয় তাহলে আপনার অবশ্যই ন্যূনতম এই দেশের ভাষা জানতে হইব, আর নয়তো ন্যূনতম ইংলিশ জানতে হইব ভাই। কারণ তাছাড়া আপনি ডিল করবেন কেমনি? আপনার রাস্তায় মনে করেন পুলিশে ধরলো, আপনারা কি বলবেন? আপনি বলবেন যে আমি কাজ করি? আপনি যদি এই কথা বলেন আপনি অ্যারেস্ট। আপনি এটা কথা কইতে পারবেন না। তখন আপনারা কি কইতে হইব? এখন আপনি যদি মনে করেন মালয়েশিয়ান যে লোকাল ল্যাঙ্গুয়েজ এটাও যদি না পারেন, আর যদি ইংলিশও যদি না পারেন, তাহলে তো আপনি পুরা নাচে গানে ভরপুর, বুঝলেন নি? আপনি তো মনে করেন কান্দে করে লইয়া হাই স্কুলে গিয়ে ভর্তি করে দিয়ে আইব। তো যারা আইতে চাইতেছেন অবশ্যই 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 ন্যূনতম ইংলিশ কিছুটা শিখেন, যাতে অ্যাট লিস্ট ওরে বুঝাইতে পারেন যে দেখ, এটা আমি আর কাজ না, আমি জাস্ট নিছি একটু চালানের লেগে, আমি দেশে চালাইতাম। তো
তো আমি জাস্ট হাতটা ক্লিয়ার করার লিগে জাস্ট নিলাম বন্ধুর থেকে বং বাং 14 কইয়া মনে করেন আরে বুঝাই দেবো, বুঝাই মনে করেন যে ঠিক আছে ছুটে যেতে হইব। এবার বলি ভাই কয় ঘন্টা কাজ হইতে পারে? ভাই ধরে রাখেন 12 ঘন্টা, মূলত 12 ঘন্টায় কাজ হয়। ঠিক আছে, কোম্পানির কাজ যদি আপনি করেন তাও 12 ঘন্টা, আর যদি কোনো ব্যক্তিগত কাজ করেন তাও 12 ঘন্টা, মানে মূলত সারা দিনটাই হইলো আপনার ওর কাছে সইপা দিচ্ছেন। ঠিক আছে, একদম মনে করেন যে চুইসা তারপরে মনে করেন আপনার থেকে নিব পুরা 12টা ঘন্টা। আর ওভার টাইম হয় কিনা ভাই, 12 ঘন্টার পর আর ওভার টাইম কি করবেন ব্যাপারটা না, যে 12 ঘন্টার পর আর ওভার টাইম কি আছে। হ্যাঁ, এখন যদি মনে করেন যে আপনার ব্যাকআপ ভালো থাকে, মনে করেন যে আপনার এই বাড়িতে 2-1 মাস টাকা না পাঠালেও চলবো, তখন আপনি মনে করেন যে একটা রিস্ক নিতে পারেন। কিভাবে? মনে করেন যখন কাজ নিবেন তখন আপনি বলে নেবেন যে ভাই 10 ঘন্টার কাজের বেশি আমি করবো না, বাস। যদি এর বেশি আমার কাজ করতে হয় তাহলে তুমি আমারে ওটি দিবা, মানে ওভার টাইম দিবা। তখন কেউ দেখা গেছে যে অনেক আপনারা না করে দিব, অনেকে হক হইব। যদি না করে তাহলে মনে করেন যে আপনার চাকরিটা খুঁজতে হইব দিনের পর দিন দিনের পর দিন, যে পর্যন্ত আপনি একটা কাজ না পান 10 ঘন্টার, ওই পর্যন্ত আপনার মনে করেন এই কাজগুলো চালা যেতে হইব, ব্যাকআপটা চলা যেতে হইব না। আপনার মনে করেন যে 2 মাস মনে করেন আপনি রিস্ক নেবেন, যে আপনার চিন্তা আপনার লোক 2 মাস আমি রিস্ক নিব, 2 মাসের মধ্যে আমি একটা 10 ঘন্টার কাজ বাই করে নিব। এখন যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনি 7 দিনও পাইতে পারেন, আর যদি ভাগ্য খারাপ থাকে 2 মাসও না পাইতে পারেন। তো এটা আপনার বললে নিতে হইব। সাধারণত ওটির দরকার হয় না, কারণ 12 ঘন্টা কাজ করার পর কোন বেড়ে আবার ওটি করবো। তো ওই হিসাব করে আপনি বুঝে নেন আপনি কি করবেন, 12 ঘন্টার কাজ করবেন নাকি 10 ঘন্টা কাজ খুঁজে 2 ঘন্টার ওটির ব্যবস্থা করবেন, এটা সম্পূর্ণ আপনার উপরে। আর হ্যাঁ ভাই, থাকা খাওয়া দেয়, 90-95% ড্রাইভিং কাজে থাকা খাওয়া দেয়। কিন্তু আবার ডিপেন্ড করে কার কাজ করতেছেন। যে আপনার বস যদি ভালো হয় তাহলে মনে করেন যে আপনি সোনায় সোহাগা, আর যদি বস যদি খারাপ হয় তাহলে আপনার পুরা রড নিয়ে নিতে হবে। যেমন মনে করেন আমার যে বস, আমার বসের যে বউ, ওই বউয়ের যে ড্রাইভার, ও মনে করেন কান্দে, ও কান্দে গেলে ওরে মনে করেন সকাল 6টা বাজে মনে করেন নিয়ে বাসার সামনে বহা রাখে। ঠিক আছে, কয় আমার নিয়ে 6টা বাজে বহায় রাখছে, কিন্তু বাসাতে বাইরে হচ্ছে 11টা বাজে, 5টা ঘন্টা আমার বহায় রাখছে। আমার তো চাইলে 10:30 বাজে ফোন দিতে পারতো, আমি 10:30 থেকে 11টার মধ্যে আগে পড়তে পারতাম, আমার নিয়ে চলে যেতে পারতাম। কিন্তু আমরা 6টা বাজে বাসার থেকে নিয়ে আইসে, আইনা বহায় রাখছে, 11টা বাজে বাসার থেকে বের হয়েছে। এই যে 5টা ঘন্টা বই রয়েছে আমি কোনো কিছু খাই নাই। আবার অপর হ্যান্ডে দেখা যেতেছে যে আমার বসের যে ড্রাইভার হয় মনে করেন পুরা প্যান্ট শার্ট পইরা পারফিউম মারফিউম মাইরা মনে করেন পুরা একাকার ভাবে ঘুরতে আছে, খাইতে আছে, দাইতে আছে, সিগারেট মারতে আছে। ওই আবার মনে করেন খুব আরামে আছে, ওর আবার কোনো প্যারা নাই। তো এটা মনে করেন যে ডিপেন্ড আপনার ভাগ্য। আপনার ভাগ্য যদি ভালো থাকে, যে আপনার বস যদি ভালো হয়, তাহলে মনে করেন যে আপনার আরাম পাইবেন। আপনি আপনি মনে করেন যে দেখা গেল যে বাইরে সকাল 10টায় আপনার মনে করেন 9:30 বাজে ফোন দিয়ে খুলে যে আমি 10টা বাজে বাইরে মো, তুই 9:30 বাজে বাইরে থাকবি। আর যদি মনে করেন ছাত্র হয় তাহলে চিন্তা করবো যে আর কাম হইলো কাজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, তাহলে তো মনে করেন আরে কইতে 8টা বাজে আয়, আপনি 8টা বাজে আয় পড়বেন, আপনি মনে করেন 2 ঘন্টা বহায় রাখবো হুদাহুদি। তো এটা আপনার ভাগ্য ব্যাপার। আপনার ভাগ্য ভালো থাকলে মনে করেন যে খাওয়া থাকা আরাম আয়েস সবই পাইবেন, টিপসও পাইবেন। আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে মনে করেন কিছুই পাইবেন না। এটা আপনি ডিপেন্ড করে ভাই ভাগ্যের উপরে ভাই। এখন কত হইতেছে বেতন কয় টাকা পাইবেন ভাই? ভাই বেতন ড্রাইভারি কাজে যদি নাও দেয় তাও 2200 রিঙ্গিত ধরে রাখেন। আল্লাহর রহমত আপনি 2200 রিঙ্গিত স্টার্টিং স্যালারি পাবেনই পাবেন। কারণ মালয়ের সাথে 8 ঘন্টা কাজ করলে 1700 রিঙ্গিত বেসিক। সো আপনি যদি 12 ঘন্টা কাজ করেন তাহলে আপনি অবশ্যই 2200 রিঙ্গিত আপনি পাইবেন। আর যদি ওই যে বললাম বললে যদি নিতে পারেন, আপনার হইলো সব এক্সপার্টের উপর, আপনি কীরকম স্মার্ট, কীরকম এক্সপার্ট, ভাষা কীরকম জানেন, গাড়ি কীরকম চালাইতে পারেন, কীরকম অভিজ্ঞতা, সব কিছু ডিপেন্ড করে মনে করেন আপনার স্যালারিটা ধরেইব। কিন্তু সর্বনিম্ন ধরে রাখেন 2200 রিঙ্গিত আপনি পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি চিন্তা করেন যে ভাই আমি কোনো প্যানামেনার মধ্যে যাবো না ভাই, আমি আমার নিজেরটা নিজে করবো ভাই, ঠিক আছে, আমি গাড়ি কিনবো, গাড়ি কিনা গাড়ি চালাবো, নিজে টিপ মারবো, এটাও পারবেন। তবে এটা কিন্তু ইলিগেল, এটা মাথায় রেখেন। আর আপনি মালয়ের সাথে ট্যাক্সি চালাইতে পারবেন না, কোনো রাইড শেয়ারিংও করতে পারবেন না, মানে ওই যে আছে না উবার গ্রাব, এগুলা কিচ্ছু করতে পারবেন না। কিন্তু হ্যাঁ, বাঙালির এগুলা করে। কিভাবে করে? বাঙালির একটা গাড়ি কিনে নিজে, গাড়ি কিনা মনে করেন যে নিজে নিজে চালায়। বাঙালি যেসব লোক আছে এদের ট্রিপ মারে। ঠিক আছে, আগে যেমন এটা ভরপুর ছিল, যেমন মনে করেন একটা সিটি থেকে মনে করেন ওই এয়ারপোর্টে নিয়ে যেত বা এয়ারপোর্ট থেকে নিয়ে আসতো। কিন্তু এর মধ্যে অনেক বাঙালি ধরাও পড়ছে এয়ারপোর্ট থেকে।
এগুলা করতে যায়, এগুলা করতে যা ধরা পড়ছে, গাড়ি মারি মনে করেন সিজ করছে, অনেকের মনে করেন জেল জরিমানা হয়েছে। তো বাঙালি এখন এগুলা কম করে, বাঙালি এখন এগুলা কম করে অন্যভাবে ট্রিক মানে সিস্টেমটা করছে, যে মনে করেন যে এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যায়। যেমন মনে করেন যে কোনো জায়গায় ঘুরতে যাবো, নিয়ে গেল ঘুরতে এইটা ওইটা করতে, কিন্তু আর আগের মতো ওই এয়ারপোর্টে নিয়ে যায় না, এয়ারপোর্টের ট্রিপ এখন আর কেউ মানে না। তো এটা যদি চান তাহলে এটা করতে পারেন, কিন্তু এটা করতে হলে আপনার অনেক পরিচিত হওয়া লাগবে, আপনার অনেক কাস্টমার থাকা লাগবে। কাস্টমার যদি না থাকে, আপনার পরিচিত যদি না হন আপনি কাস্টমার পাইবেন কেমনে? আর যদি কাস্টমার না পান তাহলে আপনি ইনকাম করবেন কেমনে? তো ওই হিসেবে আপনার অনেক পরিচিত হইতে হইব, রাস্তাঘাট সম্পর্কে ধারণা থাকতে হইব, চিনতে হইব, জানতে হইব। তারপরে মনে করেন আপনি নিজে একটা গাড়ি কিনে নিজে এগুলো করতে পারেন। এটাও একটা সিস্টেম আছে। মূলত মানুষ এগুলাই বেশি করে, বাঙালিরা যারা ড্রাইভিং পারে এরা নিজেরা একটা গাড়ি কিনা মনে করেন যে নিজেরাই চালায়। আর মালয়েশিয়াতে গাড়ির দাম এত বেশি না, মালয়েশিয়াতে গাড়ির দাম কম ভাই। আসলে যদি তুলনা করি তাহলে অনেক কম। যদি আপনি মনে করেন 20-25 হাজার রিঙ্গিত মনে করেন ইনভেস্ট করতে পারেন, তাহলে মনে করেন আল্লাহর রহমতে ভালো গাড়ি পাইবেন। 10,000-12,000 রিঙ্গিত দাও গাড়ি পাইবেন, কিন্তু ওই গাড়ির কোনো লাইবিলিটি নাই। কিন্তু 20-25 হাজার রিঙ্গিত দিয়ে যদি গাড়িটা কিনেন তাহলে মনে করেন যে ভালো হইব। আর এখন বলি সবচাইতে ইম্পর্টেন্ট কথা, লাইসেন্সের কথা। হ্যাঁ ভাই, মালয়েশিয়াতে আপনার গাড়ি চালাতে হলে আপনার মালয়েশিয়ান লাইসেন্স লাগবে, আর নয়তো ইন্টারন্যাশনাল লাইসেন্স লাগবে। এখন বাংলাদেশে কতজন মানুষ আছে যাদের ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে আমার জানা নাই, কিন্তু আপনার মালয়েশিয়াতে যদি ড্রাইভিং করতে হয় তাহলে অবশ্যই মালয়েশিয়ান লাইসেন্স লাগবে। যতই আপনার বাংলাদেশের লাইসেন্স থাকুক, যতই আপনি 20 বছর 25 বছর 30 বছর অভিজ্ঞতা থাকুক, আপনার পাসপোর্ট আর আপনার লাইসেন্স মনে করেন যতই ভারী হোক, কোনো লাভ নেই। মালয়েশিয়াতে আসার পরে মালয়েশিয়ান লাইসেন্স করা লাগবে ভাই। এখন কথা হলো যে মালয়েশিয়াতে লাইসেন্স করতে কত টাকা খরচ হয়? ভাই মালয়েশিয়াতে লাইসেন্স করতে অনেক বেশি টাকা খরচ হয় না। যদি আপনি ম্যানুয়াল লাইসেন্স বের করেন তাইলে আপনার খরচ যাব 1700 থেকে 1950 রিঙ্গিত পর্যন্ত। 1700 রিঙ্গিত থেকে 1950 রিঙ্গিত ম্যানুয়াল। আর যদি অটোটা বের করতে চান তাহলে 2000 থেকে 2500 রিঙ্গিত ধরে রাখেন। ঠিক আছে ভাই, টাইম অত বেশি লাগে না আর অত বেশি কঠিনও না। আর যারা মনে করেন বাংলাদেশে গাড়ি চালাইতে পারে তারা মনে করেন সারা দুনিয়ার সব দেশে গাড়ি চালাইতে পারবো। কিন্তু আবার এখানে সমস্যা আছে, যেমন মনে করেন এখানে প্রত্যেকটা জিনিস মনে করেন আপনার নিয়ম মাফিক চলতে হয়। এখানে মনে করেন রাস্তা খালি থাকলে আপনি যেতে পারবেন। এখানে দেখবেন যে রাত 3টা বাজে, লাল বাতি জ্বলছে, রাস্তাঘাটে কেউ নাই, কিন্তু ওই লাল বাতি জ্বলছে দেখে মনে করেন মানুষজন সব খাড়া হয়ে গেছে। ঠিক আছে, তারপর আবার অনেক সিন আছে, যেমন মনে করেন ওই সাইড রোড যেগুলো আছে, ঠিক আছে, সাইড রোডের মধ্যে মনে করেন কোনো মানুষ দাঁড়ায় আছে, রাস্তাটা পারিব, ড্রাইভার দেখতেছে রাস্তা পারিব, কিন্তু ইচ্ছা করলে যাইতে পারে, কিন্তু ও যাইবো না। ও করবো কি, রাস্তার মধ্যেই গাড়িটা থামাই দিব আর দেই সারে দিব যে তুমি পারো। তো এইসব জিনিসগুলো মাথায় রাখেন। আইসা শুধু মনে করেন যে ঘ্যা করে চালাইবেন, তাহলে মনে করেন যে বদনাম তো হইবই, আবার মনে করেন আপনার লাইসেন্সেও সমস্যা হইব, আবার মনে করেন আপনারও সমস্যা হইতে পারে। তো যাই হোক, এইসব ব্যাপারগুলা অবশ্যই মাথায় রাখবেন ভাই। তো আশা করি ভাই ড্রাইভিং ভিসা নিয়ে, ড্রাইভিং লাইসেন্স নিয়ে, ড্রাইভিং কাজ নিয়ে আর কোনো আপনাদের মাঝে আর কোনো কনফিউশন নাই, কোনো প্রশ্ন নাই। আর যদি তারপরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য, আপনারা কমেন্ট করতে পারেন। আর দয়া কইরা কেউ কোনো টাকা পয়সা দিয়েন না, যে যত কথাই বলুক যে ভাই ভিসা খুলছে দে, পাসপোর্ট দে, বা ভিসা খুইলা যাব সামনের মাসে, তখন কিন্তু দিলে আর পাবি না। এখন কিন্তু লোক হাজার লোক কিন্তু দিয়া রাখছে, সবার পাসপোর্ট কিন্তু অলরেডি নিয়ে নিছে, এটা করছে ওইটা করছে, হ্যান্ড প্যান টেবিল ফ্যান যত কিছুই হোক, কাউরে কোনো টাকা পয়সা দিয়েন না ভাই। মালয়েশিয়ার ভিসা খোলে নাই, আর খুলবো বললে মনে হইতেছে না। যদি খোলে আলহামদুলিল্লাহ। আর তার চাইতে বড় কথা হইলে ভাই, আমি যেটা চাই মালয়েশিয়াতে কলিং ভিসা খোলার আগে যারা মালয়েশিয়াতে অলরেডি অবৈধ আছে তাদের বৈধ করে নেই। এখন মনে করেন আপনারা রাগ করেন আর যাই করেন, আমার এতে কিচ্ছু করার নেই ভাই। কিন্তু আমি এটাই চাই যে ভাই মালয়েশিয়াতে যারা আছে অবৈধ তাদের আগে বৈধতা দেখ, তারপরে কলিং ভিসা খুলুক ভাই। ঠিক আছে ভাই, আপনারা দোয়া করেন ভাই যারা অবৈধ আছে তাদের যাতে আগে বৈধতা দেয় ভাই, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাই। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভাই। আশা করি আমার ভিডিওটা অনেক উপকার হয়েছে আপনাদের জন্য, অনেক ইনফরমেটিভ। যদি মনে করেন আমার ভিডিওটা আপনাদের কোনো না কোনোভাবে যদি উপকার করে থাকে তাহলে অবশ্যই ভাই লাইক, কমেন্ট আর শেয়ার করেন বন্ধু বান্ধবের সাথে, ভাই ব্রাদারের সাথে, আত্মীয় স্বজনদের সাথে। আর অবশ্যই যদি পারেন কমেন্ট করেন, যে কোনো কিছু একটা কমেন্ট করলেও মনে করেন আমার ভিডিওটা আরও রিচ পাইব। যদিও আমি ভিডিও বানাই আমার ভাল লাগে,
টাকা পয়সার জন্য না ভাই, কারণ ভিউজে আমি টাকা পয়সা কামানোর আমার কোনো ইচ্ছা নাই। আমার অলরেডি আমার ইউটিউব থেকে মনে করেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য জানানো হয়েছে, কিন্তু আমি তারপরে করি নাই। আর আমার ইচ্ছাও নাই এই আমার ভিডিওগুলা মনিটাইজ করা, কারণ হইতেছে মনিটাইজ করলে যে অ্যাডস হইব, ওই অ্যাডের মধ্যে থেকে যে আমার টাকাটা আসবে ওই টাকাটা সম্পূর্ণ হারাম হইব। যার কারণে আমি ডিসিশন নিয়েছি যে আমি আর আমার চ্যানেলটারে মনিটাইজেশন করলেও, মনিটাইজেশন তো অবশ্যই করতে হইব অন্য একটা কাজের কারণে। ভিউ হইলে যে অ্যাড হয় এই ভিডিওগুলো, তার ওই ভিডিও থেকে যে টাকাটা আসবে এটা সম্পূর্ণ হারাম, কারণ ওইখানে মিউজিক হইব, ওইখানে মেয়ে মানুষের দেখাইব, নাচানাচি হইব। যার কারণে আমি ডিসিশন নিয়েছি যে ভাই আমি আমার ভিউজের থেকে কোনো টাকা নিব না। সো যারা যারা চিন্তা করতেছেন যে আমি যদি সাবস্ক্রাইব করি, আমি যদি লাইক কমেন্ট শেয়ার করি, তাহলে এই লোকে টাকা কামাইবো, এই লোকের উপকার হইব, না ভাই আমার এই টাকা দরকার নাই। আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা হইল একদম পুরো হালালভাবে টাকা কামাই করা। তো এই পর্যন্তই ভাই, এর চেয়ে আর বেশি কিছু কইতেছে না। আমার জন্য দোয়া করেন ভাই। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।